প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকে অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে নবম এবং দশম শ্রেণীর ইতিহাস ক্লাস হবে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে বাড়িতে বসে এই ক্লাস উপভোগ করবা। তো আজকে আমাদের ক্লাস হবে নবম দশম শ্রেণীর ইতিহাস। তোমাদেরকে এর আগে বলা ছিল যে তোমরা দ্বিতীয় অধ্যায় বাড়িতে তোমাদের পাঠ্য বই রিডিং পড়বা। তাহলে আমি আজকে ওই দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমাদেরকে কিছু পার্ট বাই পার্ট প্রশ্ন আলোচনা করি তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। বিশেষ করে সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর খুব সহজে করতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কথা। এবং আমি তোমাদের প্রতি এতটুকু আশা যে আমি যে বলেছিলাম তোমাদেরকে যে তোমরা দ্বিতীয় অধ্যায় রিডিং পড়বা তোমাদের বাসায়, আশা করি আমার কথা তোমরা রেখেছো। তো আচ্ছা, তাহলে আমরা চলে যাই। দ্বিতীয় অধ্যায় আমরা আজকে পড়ব। নিশ্চয়ই তোমরা জানো দ্বিতীয় অধ্যায় কি। দ্বিতীয় অধ্যায়ের নাম কি তোমরা কেউ বলতে পারবা? আমরা যে আজকে এই ক্লাসটা আলোচনা করব সেই অধ্যায়ের নাম বিশ্ব সভ্যতা। তাহলে আমরা চলে যাই। আমরা বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। আজকের যে পড়াটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও। আমাদের প্রথমে জানা দরকার যে বিশ্ব সভ্যতাটা কি, তাই না? তো তাহলে বিশ্ব সভ্যতা তা আমরা একটু জেনে নিই। বিশ্ব সভ্যতাটা হচ্ছে আগেকার আদিম যুগের মানুষেরা কি ছিল, তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না। তারা কি করত? বনে ঘুরে ঘুরে বেড়াতো আর কি করত? ফলমূল সংগ্রহ করত। হ্যাঁ, আদিম যুগের মানুষেরা কি করত? বনে ঘুরে ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করত। আর তাদের খাদ্য কি ছিল? এই ফলমূলই তাদের খাদ্য ছিল। তারা কি করত? বনে ঘুরে ঘুরে পশু পাখি শিকার করত। কিভাবে শিকার করত? ওই যে পাথর ভেঙে সে পাথরকে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করে সেটা দিয়ে তারা পশু শিকার করত। এইভাবে তাদের এই বিশ্ব সভ্যতা শুরু হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই দ্বিতীয় অধ্যায়ের চলে যাই। তোমাদের জন্য খুব সুবিধা হবে, চিত্রটা দেখে নিই। দ্বিতীয় অধ্যায় আমার হাতের দিকে লক্ষ্য করো, দেখো দ্বিতীয় অধ্যায়ে চিত্রটা তোমাদের এই ক্লাসে সহজের জন্য এই চিত্রটা দেখাচ্ছি। দেখো, তোমরা নিশ্চয়ই শুনেছো এর আগের ক্লাসেও যে পিরামিড মিশরীয় সভ্যতার একটা নিদর্শন। পিরামিড লক্ষ্য করো, দেখো পিরামিড। তারপরে দেখো যে মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য। তারপরে দেখো মিশরীয়দের চিত্রলিপি। হ্যাঁ, সিন্ধু সভ্যতার নিদর্শন, রোমান সভ্যতার নিদর্শন। এই যে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে যেগুলো পড়ব এইগুলোর এই চিত্র যদি আমরা দেখে নিই তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। ওই জন্য আমরা চিত্রটা দেখে নিলাম। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেইগুলো আজকে আলোচনা করব সেইগুলো একটু লিখে নিই। তোমরা সবাই লিখে নিতে পারো। এই অধ্যায় থেকে আমরা যেইগুলো পড়ব সেইগুলো একটু লিখো। নাম্বার 1, মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন? মিশরীয়রা মৃতদেহকে
মমি করে রাখতো কেন? নাম্বার 1 প্রশ্নটা দেখো, এই অধ্যায় থেকে আমরা এই পাঠটা আমরা পড়ব, মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখতো কেন। এরপরে 2 নম্বর যাব, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। নাম্বার 2, মিশরকে নীল নদের দান বলা হয় কেন। হ্যাঁ, আমরা আজকে এই অধ্যায়ে দেখো, এই অধ্যায়ে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে মিশরকে নীল নদের দান বলা হয় কেন। এরপর নাম্বার 3, নবপলীয় যুগ বলতে কি বুঝো। নাম্বার 4, মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন। পাঁচ নম্বর হচ্ছে, গণতন্ত্রের সূচনা হয় কোথায়। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা এই অধ্যায় থেকে এই 5টা পয়েন্টের উপরে আলোচনায় যাই। তাহলে আমাদের আজকের এই যে দ্বিতীয় অধ্যায়, যে বিশ্ব সভ্যতা, এই বিশ্ব সভ্যতাতে আমরা লক্ষ্য করো, মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখতো কেন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন, নবপলীয় যুগ বলতে কি বুঝো, মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন, আর গণতন্ত্রের সূচনা হয় কোথায়। এই 5টা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে আমাদের এই পাঠ থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন যদি আসে, আশা করি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তো এর আগে তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায় রিডিং পড়তে বলেছিলাম, তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। তাহলে তোমরা এখন নিশ্চয় বুঝতে পারছো যে এই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এখন তোমাদের জন্য সহজ হবে, যেহেতু তোমরা রিডিং পড়েছো বাসায়। তাহলে আমরা চলে যাই, মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখতো কেন, এই প্রশ্নে চলে যাই। তোমরা অবশ্যই পড়েছো বাসায়, তোমাদের জন্য সহজ হবে। তো মিশরীয়রা তারা মনে প্রাণে বিশ্বাস করত যে মৃতদেহ আবার কি হবে, বেঁচে থাকবে, আবার পুনরায় জীবিত হবে, এটা তারা বিশ্বাস করত। তারা সেই কারণে বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল। তারা কি ছিল, এই যে মৃতদেহকে মমি করে রাখতো, কারণ একটা মানুষ যখন ওই সময় মিশরীয়রা মারা যেত তখন তারা মনে করত যে মৃতদেহ এর পরে আবার জীবিত হবে। সে কারণে তারা এই মৃতদেহকে মমি করে রাখত। সেটা কিভাবে রাখত, বিজ্ঞান উপায়ে। কি করত, তারা বিশ্বাস করত যে, এবং ফারাওরাও পরবর্তীতে যে যখন মিশরীয়রা যখন
এই যে পিরামিড তৈরি করলো, তারপরে তারা মৃতদেহকে মমি করে রাখলো, তাদের দেখা দেখি কী করলো ফারাওরা কি করলো, তারাও মনে প্রাণে বিশ্বাস করলো কি যে আসলে এটা সঠিক, যে মৃতদেহকে যদি মমি করে রাখি পরবর্তীতে তারা আবার একসময় এসে সেখানে রাজা হবে। এজন্যে তারা মৃতদেহকে নষ্ট করতে দিত না, তারা তাদের ধর্মকে বিশ্বাস করত বিধায় এই মৃতদেহকে মমি করে রাখত। এরপর মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তোমরা এর আগে ক্লাসেও জেনেছো, এই দ্বিতীয় অধ্যায় রিডিং পড়তে বলেছিলাম তোমাদেরকে, এটাও যদি পড়ে থাকো তাহলে তোমাদের জন্য এই প্রশ্নগুলো সবই সহজ। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? কারণ মিশরের মধ্য দিয়ে একটা নীল নদ গেছে, এই নীল নদ থেকে কৃষি কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। কিভাবে? এই নীল নদের দুই পাশে তারা কৃষি কাজ করত, এই নীল নদ থেকে পানি সংগ্রহ করে তারা কৃষিকাজে বিভিন্ন শস্য উৎপাদন করত এবং এটা বাজারজাত করে তারা প্রচুর অর্থ অর্জন করত। এই জন্যে মিশরকে নীল নদের দান বলা হয়েছে। কী জন্যে বলা হয়েছে? তাহলে এখন যদি তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্নে দেখা গেল খ, আমি যদি তোমাদের প্রশ্নে দিই যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, তাহলে তোমরা খুব সহজে লিখতে পারবা যারা ক্লাসের সাথে সংযুক্ত আছো। সৃজনশীল প্রশ্ন 2 নম্বর খুব সহজে পেয়ে যাওয়া। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে, দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, নবপলীয় যুগ বলতে কি বুঝো? খুব সহজ প্রশ্ন। এই পাঠের নবপলীয় যুগ বলতে কি বুঝো? আসলে আমাদেরকে বুঝতে হবে যে নবপলীয় যুগ কি। এই যে প্রথমে তোমাদেরকে বললাম যে আদিম যুগের মানুষেরা তারা কৃষিকাজ জানতো না, তারা বনে বনে খাদ্য সংগ্রহ করত, কিভাবে ফল সংগ্রহ করে তারা সেই ফল খেয়ে জীবিকা নির্বাহ করত, তারা কিন্তু কৃষিকাজ জানতো না। তো এই যুগকে বলা হতো পাথরের যুগ। আর পুরনো পাথরের যুগ শেষ হওয়া পরে যখন নতুন পাথরের যুগ শুরু হয় তখন ওই যুগকে বলা হতো নবপলীয় যুগ। তাহলে আমরা নবপলীয় যুগ কি বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী? খুবই সহজ। এরপরে মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন? এই যে একটু আগে তোমাদেরকে যে মমি তোমাদেরকে বোঝানো হলো, মমি করে রাখতো মৃতদেহকে। এবার ওরই সঙ্গে দেখো মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন? এই 1 নম্বর প্রশ্নের সাথে 4 নম্বর প্রশ্নের কিছুটা মিল আছে। তাহলে আমরা একটু দেখে নিব যে পিরামিড তৈরি করেছিল কেন মিশরীয়রা। মিশরীয়রা তাদের ধর্মীয় বিশ্বাস থেকেই পিরামিড তৈরি করেছিল। তাহলে মিশরীয়রা কি করেছিল? তাদের ধর্মীয় বিশ্বাস থেকে পিরামিড তৈরি করেছিল। তারাও মনে প্রাণে বিশ্বাস করত কি যে এই মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে, যে কারণে তারা ওই মৃত দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখতো, যেটা বললাম যে এই 1 নম্বরে। আর এই মমি করে রাখার জন্য তারা কি করত? বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে এই মৃত দেহটাকে তাজা রাখার জন্যে কি করত? কিছু মেডিসিন ব্যবহার করত এবং এই মৃতদেহকে তারা ওই জায়গায় একটা বিশাল পিরামিড তৈরি করত। কি জন্য করতো? যে তারা এরপরে আবার জীবিত হবে। এর পরের প্রশ্ন দেখো, গণতন্ত্রের সূচনা হয় কোথায়? এই যে মিশরীয় সভ্যতা যে আমরা পড়ছি, এটার গণতন্ত্রের সূচনা হয় কোথায়? এটা 1 নম্বরের অনেক সময় সৃজনশীল প্রশ্নে তোমাদের জন্যে দেখা গেল যে দেওয়া থাকে যে 1 নম্বরের উত্তর ক নাম্বার যদি আমরা দিই
দেখা যায় যে 1 নম্বর। তখন তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে গণতন্ত্রের সূচনা হয় কোথায়, গণতন্ত্রের সূচনা হয় কোথায়। এই যে ক একটা প্রশ্নের উত্তর তোমাদের যদি দেওয়া থাকে, তাহলে যদি ক্লাস না করো কি বলতে পারবা? আমরা এর আগেও জেনেছি গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে। তাহলে গণতন্ত্রের সূচনা কোথায় হয়? অ্যাথেন্সে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই অধ্যায়ের যে 5টা পয়েন্ট দিলাম, এই 5টা পয়েন্ট তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই অধ্যায়ের, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের সিট দেওয়া আছে অফিসে, অফিস থেকে এই ক্লাসের উপরে সিট দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় অফিস থেকে সিট নিতে পারো। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ, এর আগে তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল 2য় অধ্যায় রিডিং পড়তে বলেছিলাম। এরপরে তোমাদের আজকের বাড়ির কাজ হবে এই 2য় অধ্যায়ের। আমি তোমাদেরকে উদ্দীপকটা বলে দিচ্ছি, আর ক খ গ ঘ এই 3টে প্রশ্ন লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি উদ্দীপকটা একটু পড়ে দিচ্ছি, আর তোমাদের ক খ গ ঘ এই 4টে প্রশ্ন লিখে দিচ্ছি। তোমরা একটু বাসায় খাতায় লিখো, প্রশ্নটা খাতায় লিখো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই যে একটু আগে আমরা পড়লাম যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, উদ্দীপকটা বলছি তোমাদের বাড়ির কাজের। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে প্রায় প্রতি বছরই বন্যার পানি কি হয়, নদীর তীরবর্তী এলাকায় প্লাবিত হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর তা তীরবর্তী এলাকায় পলি জমে এবং মাটি উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উদ্দীপকটা পড়লাম। এবার আমরা চলে আসব এই উদ্দীপকের, দেখো 4টে প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। 4টে প্রশ্ন। ক, কোন রাজা রোম নগরী কি প্রতিষ্ঠা করেন? তাহলে আমাদের এই তোমাদের কি 1 নম্বরের সৃজনশীল প্রশ্নের ক হচ্ছে কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন? খ, রোমে 3 জনের শাসন টেকেনি কেন? রোমে 3 জনের শাসন টিকেনি কেন? ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে অবস্থার সাথে কোন সভ্যতার মিল পাওয়া যায়? ঘ নাম্বার, সভ্যতার বিকাশে
উদ্দীপকে সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য। সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখো উদ্দীপক বলে দিলাম। এবার ক খ গ ঘ এই 4টে প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। সেটা হচ্ছে ক, কোন রাজা রোমনগরী প্রতিষ্ঠা করেন? রোমে 3 জনের শাসন টেকেনি কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার মিল পাওয়া যায়? আর সভ্যতা বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো। তোমাদের এটা থাকলো বাড়ির কাজ। আর তোমাদের যে সামনে পরীক্ষা, মাসিক পরীক্ষা যেটা দেওয়া আছে, কোশ্চিনে দেখবা কি দেওয়া আছে। এর আগেও আমি বলেছি প্রত্যেকটা ক্লাসেই যে 3টে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। সেটাতে 2টে প্রশ্নের উত্তর দিতে হবে। দুটো প্রশ্নের উত্তর কত নাম্বার? 10 10 20। আর 5টা বহু নির্বাচনী, 5, মোট 25 নম্বরের। এর পরের ক্লাস তোমাদের জন্যে 3য় অধ্যায় দেওয়া থাকলো। 3য় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ, এই 3য় অধ্যায়টা তোমরা সবাই বাসায় তোমাদের পাঠ্য বই থেকে, মানে তোমাদের পাঠ্য বই হতে 3য় অধ্যায়টা রিডিং পড়বা। তাহলে তোমাদের এর পরবর্তী ক্লাসে 3য় অধ্যায় যখন আমরা প্রাচীন বাংলার জনপদ সম্বন্ধে আলোচনা করব, তখন তোমাদের খুব সহজ হবে। প্রশ্নগুলো বোঝা তোমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে তোমাদের এই 3য় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ রিডিং পড়ার দেওয়া থাকলো। এই 3য় অধ্যায়টা ভালো করে পড়বা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এই কামনায়। খোদা হাফেজ।